আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। আমি প্রথমের 3টা চ্যাপ্টার শেষ করেছি। আমি মাঝখানে স্কিপ দিয়েছি এই কারণে যে আমাদের যে সামনে প্রি-টেস্ট পরীক্ষা আছে, এই প্রি-টেস্ট পরীক্ষাতে যে অধ্যায়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং যে অধ্যায়গুলো আমাদের আছে সেগুলো নিয়ে আমি আগে আলোচনা করব। তো আমাদের এই অধ্যায় ছাড়াও মাঝে আরো 2টা অধ্যায় আছে। তো সেই অধ্যায়গুলো যেহেতু ম্যাক্সিমাম কোয়েশ্চেনই থিওরিক্যাল, তো সেটা আসলে তোমরা যদি নিজেরাও পড়ো তাও পারবা। যার কারণে আমি এই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার যেটা আমাদের অর্থনীতি এইচএসসি পরীক্ষায়ও আমাদের আসে, যে সামগ্রিক আয় ও ব্যয়। এই সামগ্রিক আয় ও ব্যয় অধ্যায়টি প্রতি বছরই আমাদের এখান থেকে 1টা বা 2টা কোয়েশ্চেন আসে। তো এখানে আমি প্রথমে তোমাদের 1 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তারপরে আমরা মেটে যাব। তো এখানে দেয়া আছে সামগ্রিক আয় বা জাতীয় আয়। তো আমরা সাধারণত আয় সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে, অর্থাৎ আয় কি সেটা আমরা মোটামুটিভাবে সবাই জানি। তো এখানে আমাদের অধ্যায়টির নামই হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়। সামগ্রিক কথাটি আমরা সবাই সামগ্রিক কথাটির সাথে পরিচিত। সামগ্রিক মানে মানে একটা দেশের সম্পূর্ণ মানুষের বা সকল মানুষের আয়কে যখন আমরা হিসাবে নিয়ে আসি সেটাই হচ্ছে সামগ্রিক আয়। সামগ্রিক মানে সমষ্টিগত, অর্থাৎ যখন আমি আমার আয়কে নিয়ে আলোচনা করব, আমার একজন ব্যক্তির আয়কে নিয়ে আলোচনা করব, অন্য একজন ব্যক্তির আয়কে সিঙ্গেলি আমরা আলোচনা করব, সেটাকে আমরা আয় বলি। কিন্তু আমি যখন দেশের সকল মানুষের আয়কে নিয়ে আলোচনা করব, সেটাকে আমরা সামগ্রিক আয় বলি। তো অর্থনীতির একটি সামগ্রিক আয় ধারণাটি একটি বিশদ বা প্রসারিত অর্থে ব্যবহৃত হয় বা প্রকাশিত হয়। অর্থাৎ আমরা যখন অর্থনীতির সামগ্রিক দিক আলোচনা করি, সকল দেশের সকল জনগণের আয়কে আলোচনা করি, তখন সেটা সামগ্রিক আয়ের মধ্যে পড়ে। তো আমরা যদি সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে বলি, একটি সুন্দর সংজ্ঞা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের বা অঞ্চলের সকল ব্যক্তি বা গোষ্ঠীর আয়ের সমষ্টিকে বলা হয় সামগ্রিক আয়। আমি আবারও বলছি যে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ বা অঞ্চলে সকল ব্যক্তি দল বা গোষ্ঠীর সম্মিলিত আয়ের সমষ্টিকে বলা হয় সামগ্রিক আয়। আর সেই সামগ্রিক আয়কে যখন আমরা উৎপাদনের দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, তখন সেটা হয়ে যায় জাতীয় আয়। অর্থাৎ এই সামগ্রিক আয় এবং জাতীয় আয় দুটি একদম কাছাকাছি একটা বিষয়। যখন আমরা দেশের সকল জনগণের আয়কে আমরা একত্রে বলি, সেটাকে আমরা বলি সামগ্রিক আয়। আর যখন আমরা সেটাকে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, সেটাকে বলা হয় জাতীয় আয়। তো আমরা যদি জাতীয় আয় সংজ্ঞাটা বলি, যে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, দেশের সকল সম্পদকে, অর্থাৎ দেশে আমাদের যে পরিমাণ সম্পদ আছে সকল সম্পদকে ব্যবহার করে যে পরিমাণের চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় জাতীয় আয়। আমি আবারও বলছি যে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, দেশের সকল সম্পদকে আমরা যদি উৎপাদন কাজে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় জাতীয় আয়। তো এখানে আমরা জানলাম যে সামগ্রিক আয় বা জাতীয় আয় কি। সামগ্রিক আয় হচ্ছে দেশের সকল মানুষের আয়ের সমষ্টি, আর জাতীয় আয় হচ্ছে সেটা উৎপাদনের দৃষ্টিকোণ থেকে আমরা জাতীয় আয় হিসাবটা নিয়ে অর্থনীতিতে আলোচনা করি। অর্থাৎ আমরা যখন একটা নির্দিষ্ট সময়, সাধারণত আমরা 1 বছরকে অর্থনীতিতে নির্দিষ্ট সময় বিবেচনা করি, তো এই 1 বছরে দেশের সকল সম্পদ, অর্থাৎ দেশে যে পরিমাণ সম্পদ আছে সেটা আমরা উৎপাদন কাজে ব্যবহার করে আমরা যে পরিমাণের চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করি, তার আর্থিক মূল্যের সমষ্টিকেই আমরা জাতীয় আয় হিসাবে বিবেচনা করি। এখন আমরা আসব মোট জাতীয় আয় কাকে বলে। এখানে যে কোয়েশ্চেনগুলো আছে,
প্রত্যেকটি কোয়েশনে খুব কাছাকাছি, একটু সামান্য আমাদের চেঞ্জিং এর কারণে আমরা শুধু প্রশ্নটা আমাদের আলাদা হয়ে যায়। তো সামগ্রিক আয়, জাতীয় আয়, মোট জাতীয় আয়, এগুলো একদম সিমিলার কোয়েশ্চেন। তো এখানে কিছু একটা পরিবর্তন আছে, যে মোট জাতীয় আয় কাকে বলে। মোট জাতীয় আয়টা হচ্ছে যে, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, মোট জাতীয় আয়কে কি দ্বারা প্রকাশ করা হয়? জিএনপি, মানে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তো এইখানে চিন্তা করব আমরা যে মোট জাতীয় আয়টা হবে শুধু আমার দেশের নাগরিক কর্তৃক আয়টাকেই আমরা মোট জাতীয় আয় বলি, অর্থাৎ আমার দেশের নাগরিক যে পরিমাণ আয় করে সেটাই হচ্ছে মোট জাতীয় আয়। আমরা সাপোজ ধরো আমার দেশের নাগরিক যে শুধু আমার দেশে থেকে উৎপাদন করে সেটা কিন্তু না, সে বিদেশে অবস্থান করেও সে উৎপাদন করতে পারে, যেটাকে আমরা রেমিটেন্স বলি। অর্থাৎ আমার দেশের নাগরিক যারা বিদেশ থেকে ইনকাম করে সেটা হচ্ছে আমরা রেমিটেন্স হিসাবে সেটাকে বিবেচিত করি। তো মোট জাতীয় আয় কাকে বলে, এর সংজ্ঞাটা হবে একটি নির্দিষ্ট সময়ে, আমি এখানে তোমাদের বারবার বলছি যে প্রত্যেকটা কোয়েশ্চেনই সিমিলার, শুধু আমরা কোয়েশ্চেনের আনসারটাকে একটু এদিক সেদিক করব। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, দেশের নাগরিক কর্তৃক দেশে অবস্থান করে বা বিদেশে থেকে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় মোট জাতীয় আয় বা গ্রোস ন্যাশনাল ইনকাম। গ্রোস ন্যাশনাল ইনকাম, সরি, জিএনআই। তো এখানে দেখো আমাদের মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয়ের হিসাবে আমরা যখন আমাদের কোয়েশ্চেন আসে, মোট জাতীয় আয় আর মোট জাতীয় উৎপাদন দুইটাই কাছাকাছি, একদম কাছাকাছি। যখন আমরা উৎপাদন পর্যন্ত সেটাকে বিবেচনা করি সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন, আর যেটাকে আয় পর্যন্ত বিবেচনা করি, যে উৎপাদন থেকেই তো আয় আসে, আয় পর্যন্ত সেটাকে নিয়ে গেলে মোট জাতীয় আয় হয়ে যায়। তো জিএনপি বা জিএনআই এ আমরা আমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসে যে জিএনপিতে কোন কোন জিনিস হিসাবে আসে। তো অর্থাৎ প্রবাসীদের আয় আছে, বিদেশিদের আয় আছে। তো আমরা বলবো যে জিএনপির হিসাবে একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, জিএনপির হিসাবে শুধু আমার দেশের নাগরিকের আয়। আমার দেশের নাগরিক দেশে থেকেও উৎপাদন করতে পারে, বিদেশে থেকেও উৎপাদন করতে পারে। তার মানে বিদেশে যারা আমার দেশের নাগরিক কাজ করে তাদেরকে বলা হয় প্রবাসী। তাই আমরা এমসিকিউতে যদি আসে প্রবাসীদের আয় কোন হিসাবে যাবে, প্রবাসীদের আয় অর্থাৎ জিএনপি বা জিএনআর হিসাবে যাবে প্রবাসীদের আয়। তো আমাদের অনেক সময় কোয়েশ্চেন আসে যে প্রবাসীদের আয় জিএনপি, জিএনআই বা আরো বিভিন্ন মানে ক্লু দেয়া থাকে যে কোথাতে আসে। তো আমরা জিএনআই বা জিএনপিতেই প্রবাসীদের আয়টা হিসাবে যাবে। মোট কথা হচ্ছে আমার দেশের নাগরিক এর কথা আমার মাথায় চিন্তা করেই মোট জাতীয় আয়টা আমরা বিবেচনা করব। তারপরে আছে নিট জাতীয় আয়। নিট জাতীয় আয় বা এনএনআই, নেট ন্যাশনাল, এনএনআই নেট ন্যাশনাল ইনকাম। তো একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্য থেকে মূলধনে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা থাকে তাকে বলা হয় নিট জাতীয় আয়। আমি যদি আরও সহজভাবে বলি যে মোট জাতীয় আয় থেকে আমরা যদি অবচয় ব্যয় বাদ দেই তাহলে যা পাওয়া যায় তাকেই বলে নিট জাতীয় আয়। এখন আমরা আসি অবচয় ব্যয়টা কি। অবচয় ব্যয়টা হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। আমি যখন কোনো একটা বিজনেসের জন্য যে আমরা যদি বড় ধরনের একটা বা অনেক টাকা দিয়ে বা অনেক মূলধন সেটাতে খরচ করে যদি আমি একটা মেশিন কিনি বা যন্ত্রপাতি কিনি, সেই যন্ত্রপাতির লিমিটেশন কিন্তু 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর থাকে। সেই যন্ত্রপাতি ব্যবহার জনিত ক্ষয়ক্ষতির মানে হচ্ছে এটাই যে এই বছর হয়তো বা একটা স্ক্রু নষ্ট হবে বা একটা পার্টস নষ্ট হবে, আমি সেটাকে মেরামত করতে হবে, বা পরের বছর আরেকটা কিছু জিনিস নষ্ট হবে। অর্থাৎ এই জিনিসটা, এই যন্ত্রপাতি যতদিন পর্যন্ত আমি ব্যবহার করব, ফেলে না দিব, ততদিন পর্যন্ত তার ক্ষয়ক্ষতিজনিত একটা ব্যয় আছে যেটাকে বলা হয় অবচয় ব্যয়। তাই আমরা বলবো যে মোট জাতীয় আয় থেকে অবচয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় নিট জাতীয় আয়। তারপরে আছে এখানে মোট দেশজ উৎপাদন। দেশজ মানে আমার দেশে যে উৎপাদনটা হয়, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে আমার দেশে যে পরিমাণ উৎপাদন হয় সেটাই হচ্ছে দেশজ উৎপাদন।
এখন কথা হলো যে আমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরে কোনো দেশের বা অঞ্চলের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন। এখন মোট দেশজ উৎপাদনে যে আমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে শুধু আমার দেশের নাগরিক কাজ করে না, এখানে বিদেশিরাও কাজ করে। অর্থাৎ আমাদের দেশে আমরা দেখতে পাই যে অনেক সেক্টরেই বিদেশিরা, যাকে আমরা ফরেনার বলি, ফরেনাররা কাজ করে। তো আমরা যখন মোট জাতীয় আয়টার কথা বলেছিলাম তখন শুধু আমি আমার দেশের নাগরিকের কথা চিন্তা করেছিলাম, অর্থাৎ আমার দেশের নাগরিক আমার দেশের থেকেও কাজ করতে পারে বা বিদেশে থেকেও ইনকাম করতে পারে। আর আমরা যখন মোট দেশজ উৎপাদনের কথায় আসবো তখন আমরা এটা চিন্তা করব যে আমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি এবং বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। অর্থাৎ আমার দেশের নাগরিকও এখানে কাজ করতে পারে, আবার বিদেশিরাও কাজ করতে পারে। তো প্রবাসী হচ্ছে আমার দেশের নাগরিক যখন বিদেশে গিয়ে কাজ করে তাকে আমরা প্রবাসী বলি, আর বিদেশি হচ্ছে অন্য দেশের মানুষ যখন আমার দেশে এসে কাজ করে সেটাকে আমরা বলি বিদেশি। তো যদি তোমাদের এমসিকিউ আসে গ্রোস, এটা হচ্ছে গ্রোস জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যদি আমাদের আসে বিদেশিদের আয় কোথায় অন্তর্ভুক্ত করা হয় বা বিদেশিদের আয় আমরা কোন হিসাবে নিয়ে আসি, তাহলে সেটা হবে জিডিপি। আমরা আবার বারবার বলছি যে জিডিপির হিসাবে আসবে বিদেশিদের আয় এবং জিএনআই বা জিএনপির হিসাবে আসবে প্রবাসীদের আয়। তারপরে এখানে দেওয়া আছে নির্দেশজ উৎপাদন। আমি বারবার বলছি এই প্রত্যেকটা কোয়েশ্চেনই সিমিলার। আমরা একটা কোয়েশ্চেন ভালোভাবে জানলে আমরা প্রত্যেকটি কোয়েশ্চেনের আনসার শিখতে পারবো এবং খুব সহজেই সেটা পরীক্ষায় লিখতে পারবো। তো নির্দেশজ উৎপাদন হচ্ছে এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদন হতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় নিট দেশজ উৎপাদন। অর্থাৎ মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় মানে হচ্ছে অবচয় ব্যয়। আমরা যদি মোট দেশজ উৎপাদন থেকে অবচয় ব্যয়টা বাদ দিয়ে দেই তাহলেই আমরা পেয়ে গেলাম মোট নিট দেশজ উৎপাদন। তো তারপরে আছে ব্যক্তিগত আয় কাকে বলে। ব্যক্তিগত আয় মানে কি? আমার আয়, আমার একজন ব্যক্তির আয়। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে সে যে পরিমাণ আয় করে সেটাই হচ্ছে ব্যক্তিগত আয়। অর্থাৎ আমি যে ইনকামটা করি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত আয়। আর ব্যয়যোগ্য আয় হচ্ছে আমি আমার ইনকামের সবটুকু আমি চাইলেও ব্যয় করতে পারবো না, তা থেকে কি করতে হবে আমার। তো ব্যক্তিগত আয় থেকে যখন আমরা ব্যক্তিগত প্রত্যক্ষ কর অন্যান্য ব্যয় বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকে অর্থাৎ সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। আমার আয়ের আমি সবটুকু চাইলেও সেটা আমি ব্যয় করতে পারবো না, কারণ এখান থেকে যে সরকারি ট্যাক্সগুলো আছে সেটাকে আমার অবশ্যই বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটাই আমি ব্যয় করার আমার ক্ষমতা থাকবে। এটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। ব্যক্তিগত আয় আমি আবারও বলি, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত ১ বছরে কোনো সমাজের সকল ব্যক্তি বা পরিবারের আয়ের সমষ্টিকেই বলা হয় ব্যক্তিগত আয়। আর ব্যয়যোগ্য আয়টা হচ্ছে যে ব্যক্তিগত আয় থেকে আমার প্রত্যক্ষ কর ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। তো আমরা এই অধ্যায়ে এই কয়েকটা কোয়েশ্চেনই আমাদের বিভিন্ন বোর্ডে একটা না একটা আসে। তো আমরা প্রথমে এই অধ্যায়ে সামগ্রিক আয় সম্পর্কে, আমরা আয়টা কি সেটার বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। সামগ্রিক আয়, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয়, মোট দেশজ উৎপাদন, নিট দেশজ উৎপাদন, ব্যক্তিগত আয়, ব্যয়যোগ্য আয়, এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, এগুলো আমাদের প্রত্যেকেরই এ সম্পর্কে জ্ঞান থাকা আমি মনে করি প্রয়োজন। কারণ এটা হচ্ছে নর্মাল ইস্যু। আমরা সমাজে চলতে গেলে আমাদের ব্যক্তিগত জীবনে সব সময়ই আমরা এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই বিষয়গুলো আমাদের সামনে সব সময় আসে। তো এগুলো আমরা মুখস্থ না করে আমরা চেষ্টা করব কিভাবে আমরা নিজের মধ্যে ধারণ করে বা আমাদের বাস্তব লাইফ থেকে এটা ধারণ করতে হবে যে এটা মানে কি এবং সেটা কিভাবে আমরা প্রয়োগ করব। তো
তো আজকে আমরা এই যে কোয়েশ্চেনগুলো শিখলাম, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদের ম্যাথ নিয়ে আসবো, অর্থাৎ জাতীয় আয় নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, যেটা থেকে তোমাদের মেইনলি 3 এবং 4 মার্কসের কোয়েশ্চেন আসে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমি আশা করছি তোমরা সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসগুলো মনোযোগের সাথে দেখবে। আমরা যদি এই আয় সম্পর্কে যদি আমার মানে একটা স্পেসিফিক ধারণা না থাকে, তাহলে আমার ম্যাথ করতে একটু অসুবিধা হবে। তাই আমরা ম্যাথ শুরু করার আগে আমরা অবশ্যই এই ক্লাসটা আমরা করব, তারপরে আমরা ম্যাথের ক্লাসে যাব। তো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।